একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। তার সাথে আলাপে যাব, তবে সেই আলোচনার আগে দেখে নিতে চাই একটি প্রতিবেদন। এবার জাতিসংঘ সদর দপ্তর কর্তৃক বাংলাদেশে চলমান সহিংসতা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সেনা প্রবেশের নির্দেশ পেয়েছে। তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল ও নির্বাচিত আওয়ামী সরকারের হাতে ক্ষমতা পুনর্বহাল করার জন্য কাজ করবে। এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। এমন নানা গুজবের মাঝে হঠাৎ খবর ছড়ালো, এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এমন শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও ছিল মিথ্যা তথ্য। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। জাতিসংঘ সদর দপ্তর কর্তৃক বাংলাদেশে চলমান সহিংসতা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সেনা প্রবেশের নির্দেশ পেয়েছে। তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল ও নির্বাচিত আওয়ামী সরকারের হাতে ক্ষমতা পুনর্বহাল করার জন্য কাজ করবে। এই শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যেখানে মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল জেমস সি ম্যাককেনভিলকে কথা বলতে দেখা যায়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটির সাথে প্রচারিত দাবিগুলোর কোনো সম্পর্ক নেই। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ এমন কোনো উদ্যোগও নেয়নি। ওদিকে তামান্না আক্তার ইয়াসমান নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবার বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এমন শিরোনামে একটি পোস্ট ফেসবুকে একাধিক ব্যক্তির আইডি থেকে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফরের পর সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমি ও অন্যান্য ব্যক্তিবর্গের সাথে গ্রুপ ছবি তোলার পূর্ব মুহূর্তের একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। জামালপুরের গজরা বাজারে কৃষি ব্যাংকের ছাদে হাত পা বাঁধা অবস্থায় নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার। ছাত্রলীগ করাই ছেলেটির অপরাধ ছিল, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় প্রচারিত ভিডিওটির লাশটি কোনো ছাত্রলীগ নেতার নয় এবং ভিডিওটি জামালপুরেরও নয়। প্রকৃতপক্ষে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশ প্রহরীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এটি সেই ঘটনারই একটি ভিডিও। এখানেই শেষ নয়। ছিনতাইকারী মানেই বাংলাদেশ, চুরি ডাকাতি মানেই বাংলাদেশ। বাহ ইউনুস চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, বরং এটি মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকায় ছিনতাইয়ের ভিডিও। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল চলমান রাজনৈতিক ও জাতীয় ইস্যুকে ঘিরে মিথ্যা তথ্য জুড়ে দিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি, তারপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আমাদের সাথে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। আমরা তার সাথে আলোচনায় চলে যেতে চাই।
স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, এই প্রতিবেদনের বাইরেও আমরা আসলে প্রতিদিন নানা ধরনের অপতথ্য ছড়িয়ে পড়তে দেখি এবং যতই নির্বাচনের সময় কাছে এগিয়ে আসছে ততই রাজনৈতিক অপতথ্য ছড়ানোর প্রবণতা বেশি দেখা যাচ্ছে। একটু জেনে নিতে চাই যে কি মনে করছেন নির্বাচনে এটার বিরূপ প্রভাব কতখানি পড়বে? আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আমাদের নির্বাচন কমিশন এই এআই এবং সোশ্যাল মিডিয়ার যে অপতথ্য এগুলো হ্যান্ডেল করার মতো আসলে প্রস্তুত এখনো সেভাবে না। তাহলে কি মনে হয় কি ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করছেন? বুঝতেই পারছেন, নির্বাচন কমিশনার মহোদয় যেহেতু নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন, কনসার্ন, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা অ্যাডভান্সড করেছে বা সোশ্যাল মিডিয়া এতটা তৎপর এখন, এইসব মাধ্যমকে ব্যবহার করে যেহেতু আমরা একটা হুজুগে যাব, কোনো কিছু ভেরিফাই না করে যদি আমাদের একটা প্রবণতা আছে, সেক্ষেত্রে আমাদের তো অগ্রগামী থাকারই কথা। ফ্যাক্ট চেকিং এর বিষয়টা ইন্ডিভিজুয়ালি আমরা আসলে এত সচেতন এখন হইনি, আগেও ছিলাম না, এখনো যে খুব একটা বেড়েছে, তার মানে এখানে ধরেন যে মিডিয়া লিটারেসি যে জিনিসটা, সোশ্যাল মিডিয়া তো এটা একেবারেই নেই। এই বিষয়গুলোর অভাবে আর অনেকদিন ধরে দেশে নির্বাচন নেই, নির্বাচন কেন্দ্রিক মানুষের একটা ফেস্টিভ মুড ছিল আগে, সেটা কিন্তু অনেকদিন ধরে অফ। তাই মানুষের দীর্ঘদিনের বঞ্চিত একটা ভোটাধিকার প্রয়োগের যে একটা ব্যাপার, সেটাকে কেন্দ্র করে অপশক্তিরা যারা নির্বাচন কেন্দ্রিক তৎপরতার সাথে যুক্ত ছিল না, বরং নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল, টাকা পাচারের সাথে যারা যুক্ত ছিল এবং সেই টাকাগুলো কিন্তু ব্যবহার করছে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের ক্ষেত্রে, যেটাকে আমরা গুজব সাইবার ডিফেমেশন বলি আর কি। এইটা আর কি দিনকে দিন বাড়ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এগুলো খুব দুর্বল, এসব জায়গায় ইনভেস্টমেন্ট কম, তাছাড়া যে এইসব ইনফ্রাস্ট্রাকচারে যে ধরনের অ্যাডভান্স লেভেলের লোকজন কাজ করা দরকার, সে ধরনের লোকেরও কিন্তু অপ্রতুল একটা সংখ্যা বা আমরা দেখি। এই মিডিয়া লিটারেসির অভাব, প্লাস হচ্ছে যে রাষ্ট্রের দিক থেকে যে এই ধরনের বিষয়গুলোতে ইনভেস্ট করা বা এটার, যেমন ধরেন নিউমারের স্ক্যানার বাংলাদেশের উপরে ডিপেন্ড, কিন্তু রাষ্ট্রের একটা তো কিছুদিন আগে প্রস্তাব আলাদা একটা কমিশন করার কথা, সেটা তো আমরা করলে আরো ইফেক্টিভ হবে আর কি, এটা কমপ্লিট করার। জি, তো এই যখন অবস্থা, সেক্ষেত্রে মানে রিউমার স্ক্যান করার মতো প্রতিষ্ঠানের অভাব, কিন্তু রিউমারের কোনো অভাব নেই। এই যখন অবস্থা, তখন যারা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে কিংবা রাজনৈতিক দলকে টার্গেট করে যারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অনেক সময় আমরা দেখি সেলিব্রিটিদেরকেও টার্গেট করা হয় বা অযথাই, আমি ঠিক জানি না যে এআই ব্যবহারে এক ধরনের মজা পেয়ে গেছে কিনা মানুষ, যে এআই ব্যবহার করে যে কারো নামে যে কোনো কিছু ছড়িয়ে দিলাম। এই ধরনের সময়গুলোতে আমরা আসলে আইনি সাহায্যের জন্য কোথায় যেতে পারি বা আইনি সাহায্যের হাত এক্ষেত্রে কতখানি প্রসারিত? দেখুন, এখানে শব্দ, চিহ্ন, দৃশ্য এইসব ব্যবহার করে যদি কারো সুনাম ক্ষতিগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু অপবাদ বা মিথ্যার বিষয়ে কিন্তু অ্যাকশন নেওয়ার বিষয় আছে, কিন্তু তাও জেল জরিমানা মাত্র 2 বছর। এইটা আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে যদি এটা বাড়ানো হয়েছে, পরবর্তীতে একটা অর্ডিন্যান্স হয়েছে, আপনারা জানেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ছিল প্রথমে, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এরপর সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স লাস্টলি ইন 2025। এইটার মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে রিউমার কিভাবে একটু কমব্যাট করানো যায়, এবং 2025 সালের এপ্রিলেও কিন্তু প্রত্যেক জেলায় তথ্য অফিসগুলোকে কিন্তু মিথ্যা গুজব মোকাবেলার জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কার্যত আসলে এত বেশি গুজব আর এত বেশি মিথ্যা তৎপরতা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশে বিদেশে, এবং এগুলো সাধারণত ফেক অ্যাকাউন্টস কিংবা আনভেরিফাইড অ্যাকাউন্টস থেকে বেশি করা হয়। দেশে বিদেশে বিশেষ করে এখন বেশি ঘটছে 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে। এগুলোর বিষয়ে আমি বলবো যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা অত্যন্ত দুর্বল, এবং সরকারি বা রাষ্ট্রীয় জায়গা থেকে এটাকে নিরসন করবার জন্য যে ধরনের জনপর্যটন শক্তি দরকার, এইটা আসলে আমাদের অনেক অপ্রতুল।
এটার কারণে আসলে আমরা এটা ঠেকাতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা শেয়ার করছি সোশ্যাল মিডিয়ায় কোনো ফ্যাক্ট উইদাউট চেকিং, তাদেরও কিন্তু দায়িত্ব আছে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে, তারপরে প্রেসের ভূমিকা আছে, এনজিও গুলোর ভূমিকা আছে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ তাদের ভূমিকা আছে লিটারেট করার ব্যাপারে, জার্নালিস্টদেরকে নিয়মিত ট্রেনিং এর আওতায় আনতে পারে। আমরা কিন্তু যেমন 93% আমেরিকানস বিশ্বাস করে মেইন স্ট্রিম মিডিয়া হচ্ছে সঠিক সংবাদ দেয় না। তারাও মনে করে আমেরিকার মতো উন্নত দেশ, তাদের যদি এই অবস্থা হয় আমাদের কি ভয়াবহ অবস্থা বুঝতেই পারছি। আপনি একটা কথা বলছিলেন যে দেশে বিদেশে থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাও প্রায়ই খেয়াল করা হচ্ছে যে যেসব আইডি থেকে প্রথম অপতথ্যটি তৈরি করা হচ্ছে, করে ছড়ানো হচ্ছে, পরে না হয় শেয়ার হচ্ছে বিভিন্ন বিভিন্ন আইডি থেকে, কিন্তু প্রথম যে আইডি থেকে তৈরি করে প্রচার করা হচ্ছে সেই আইডি যিনি ব্যবহার করছেন তার অবস্থান দেশের বাইরে, তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ কি হবে? দেখুন, এইটা তো রাষ্ট্রীয়ভাবে আন্তঃরাষ্ট্রীয় অনেক এগ্রিমেন্ট করতে পারে, সেটার মাধ্যমে করা যেতে পারে। এম্বাসিগুলোর মাধ্যমে আপনি বাইলেটারাল ট্রানজাকশন, রিলেশন বিল্ড আপের মাধ্যমে এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং যে নেটওয়ার্কগুলো, এগুলোর সাথে আমাদের ভালো রিলেশন তৈরি করতে হবে এবং স্বাধীনভাবে যারা ইন্ডিপেন্ডেন্টলি বেসরকারি উপায়ে এ ধরনের ফ্যাক্ট চেকিং করতে চায় তাদেরকে প্রমোট করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক সেটা ডেভেলপ করতে হবে উইথ এআই ফ্যাসিলিটিস। জি, এতে করে আমরা হয়তো এই রিউমার কমাতে পারব। অনেক ধন্যবাদ। বেশ কিছু পরামর্শ পেলাম আপনার কাছ থেকে, বেশ কিছু বিষয়ে আপনার মন্তব্য জেনে নিলাম। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আজ আমাদের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার যুক্ত ছিলেন। আমরা এতক্ষণ তার সাথে কথা বলছিলাম। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।